এর অক্সিজেনের লক্ষ লক্ষ বাবলসের পাওয়ার করে দাগকে অদৃশ্য রং ব্রাইটার কাপড়ের লাইফ লঙ্গা ভ্যানিশ দিয়ে 3 গুণ বেশি বেনিফিট। Powered by Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. আজকে সরাসরি কল্যাণী থেকে বঙ্গ সংস্কৃতি উৎসব কল্যাণী, যার আয়োজক কল্যাণীর টাউন ক্লাব, আজকে সেই মঞ্চ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কিছু ব্যক্তিত্ব, বলা যেতে পারে এই বঙ্গের সেরা বক্তাদের হাজির করেছি। বিষয়টা খুবই গুরুতর, তার কারণ কার হাতে ভরসার হাল, কর্পোরেট মিডিয়া না সোশ্যাল? এই মুহূর্তে এই প্রশ্নটা আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা জানি, আমরা বুঝি, আমরা অনুধাবন করি যে কর্পোরেট মিডিয়া বিভিন্ন সময় বাজার ধরার কারণে তাদের অনেক কিছু করতে হয়। আমরা তো কোন ছাড়, স্বয়ং নেহেরু বলে গেছেন জুট জার্নালিজমের কথা। কেন পাঠের কথা উঠছে কেন? তার কারণটা হচ্ছে, একটা সময় দেখা গিয়েছিল যাদের জুট মিল রয়েছেন তারা প্রত্যেকে একটা করে সংবাদ মাধ্যম তৈরি করেছেন। তার কারণ তাদের মতো করে খবর পৌঁছে দিতে হবে। আবার হাতে খবরের কাগজ থাকলে বা সংবাদ মাধ্যম থাকলে রাজনৈতিক দাদা দিদিদের সঙ্গে দর কষাকষিও করা যায়। সুতরাং কর্পোরেট মিডিয়ার তো একটা বদনাম আছেই, কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা অনেককেই দেখি মনে যা আসছেন তাই বলে দিচ্ছেন একেবারে অকপটে, কিন্তু এই বলার মধ্যেও বিপদ আছে। নিজের মতো করে তথ্য এবং নিজের মতো করে দৃষ্টিভঙ্গি সবার জন্য সবার কাছে পৌঁছে দেওয়া এবং সবার সেটা শোনা সত্যি কি খুব দরকার, জরুরি? তাহলে কার ওপর ভরসা রাখবো? সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুকের খবর, নাকি কর্পোরেট মিডিয়া? এই নিয়েই আজকে আমাদের আলোচনা, এবং এই আলোচনায় যারা বক্তা আছেন তাদের প্রত্যেককেই আপনারা চেনেন। আমি শুধু আরও একবার পরিচয় করিয়ে দিই। একেবারে আমাদের ডান দিকে বসে রয়েছেন ইন্দ্রাণী দত্ত, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, ফ্রিল্যান্সার সাংবাদিক, অর্থাৎ বাজারি সংবাদ মাধ্যম তার থেকে যেমন তিনি দূরত্ব রেখেছেন, আবার যে সাংবাদিকতার যে গড্ডালিকার প্রবাহ রয়েছে তার থেকেও তিনি সমদূরত্ব রেখেছেন। ইন্দ্রাণী দত্ত রয়েছেন, ডক্টর কুণাল সরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসক, কিন্তু আজকে আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত পরিচিত মুখ। ইংরেজিতে একটা কথা আছে, টকিং হেডস, সোশ্যাল মিডিয়ায় খুব ব্যবহার হচ্ছে। আমরা অনবরত বিভিন্ন বিষয়ে তাকে কথা বলতে শুনি, তার যুক্তি, তার উদাহরণ টানা এবং তার ব্যাপ্তি আমাদের বিস্ময়, আমাদের বিস্মিত করে। আমাদের সঙ্গে রয়েছেন চন্দ্রিল ভট্টাচার্য। চন্দ্রিল ভট্টাচার্য একাধারে বাগ্মী, অত্যন্ত জনপ্রিয়, অথচ তিনি মাঝে মাঝে এমন চিন্তাভাবনা পোষণ করেন যে চিন্তাভাবনাগুলো এ সমাজে ব্যতিক্রমী। তিনি লেখক, তিনি চলচ্চিত্রকার, তার বহু পরিচয় আছে, কিন্তু বাঙালির কাছে তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তাও। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী, অধ্যাপক, তথ্য কথা বলে, তথ্যের আধারে গণতন্ত্র কাঁদে, বিভিন্ন সংখ্যার মধ্য দিয়ে অনেক কিছু ধরা যায়। এসব বাঙালিকে যিনি গত কয়েক দশক ধরে চিনিয়েছেন তিনি বিশ্বনাথ চক্রবর্তী। আমাদের সঙ্গে রয়েছেন পঙ্কজ দত্ত মহাশয়। কল্যাণীতে দাঁড়িয়ে, নদিয়ার বুকে দাঁড়িয়ে পঙ্কজ দত্তের পরিচয় আমি কি দেব? প্রাক্তন দুদে পুলিশ কর্তা,
একসময় এই নদিয়ার এসপি ছিলেন। অবসর নেওয়ার পর সাংবাদিকতার প্রতি তার অমোঘ আকর্ষণ এবং অনিবার্যভাবেই তাই তাকে বিভিন্ন বিষয় স্পষ্ট কথা বলতে দেখি। আমাদের সঙ্গে রয়েছেন সুমন চট্টোপাধ্যায়। সুমন চট্টোপাধ্যায় নতুন করে পরিচয় দেব না, গুরুচণ্ডালী দোষ হয়ে যাওয়া যেতে পারে, কারণ একসময় এই সুমনদার নেতৃত্বে আমরা কাজ করেছি। সুমন চট্টোপাধ্যায় তার বাংলা ভাষার লেখা, একজন সাংবাদিক হিসেবে তার সাহস, তার জীবনের ওঠা পড়া তাকে বাঙালির কাছে, বরুণ সেনগুপ্ত পরবর্তী যারা সাংবাদিক রয়েছেন, আপামর বাঙালির কাছে তিনি একটা মাইলস্টোন। আমি প্রথমেই আজকে সুমন চট্টোপাধ্যায়কে ডেকে দেব, তার কারণ কার হাতে ভরসার হাল, কর্পোরেট মিডিয়া না সোশ্যাল, এই শীর্ষক আলোচনা। কিন্তু এই আলোচনার প্রস্তাবনা এবং আলোচনার সুর বেঁধে দেবেন তিনি। তাই আমি সুমন চট্টোপাধ্যায়কে বলবো যে তিনি তার বক্তব্য পেশ করবেন এবং তারপর আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাব, অন্যান্য বক্তারা বলবেন। সুমন চট্টোপাধ্যায়। হাততালিটা আরেকটু জোরে হলে বক্তার ভালো লাগে, আমাদের ভালো লাগে, কল্যাণী বইমেলা, বই উৎসব, বঙ্গ উৎসবের ভালো লাগবে। নমস্কার। কল্যাণী টাউন ক্লাবের সদস্যদের আমি ব্যক্তিগতভাবে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ইদানিং আমি খুব একটা বাড়ি থেকেই বেরোই না, তবু এখানে আসতে একরকম বাধ্য হয়েছি, প্রধানত পঙ্কজবাবুর ধমকে এবং এখানকার এই ক্লাবের বোধহয় স্তম্ভস্বরূপ বটুবাবুর পীড়াপিড়িতে। এবং বটুবাবুর সঙ্গে কথাবার্তা বলে আমার মনে হয়েছে তিনি দক্ষ সংগঠক তো বটেই, খুব ভালো সেলসম্যানও। কেননা কোথায় কি বলতে হয় সেটা তিনি খুব ভালো করে জানেন। আমার সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিটি বাক্যে তিনি অন্তত এমন দুজনের নাম করেছেন যাদের সঙ্গে আমারও একদা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অনেকটা গৌড়ীয় মঠে বৈষ্ণবরা যেভাবে হরে কৃষ্ণ হরে রাম করে, প্রায় সেই স্টাইলে তিনি খালি আমাকে শুনিয়ে গেলেন যে এই ক্লাবটা সোমনাথ চট্টোপাধ্যায় এবং সুভাষ চক্রবর্তীর আশীর্বাদ ধন্য। সে যাই হোক, আজকে আমি এখানে ঠিক আলোচনায় একজন প্যানেলিস্ট হিসেবে আসিনি, এসেছি এই যে একটা বিষয় এরা নির্বাচন করেছেন সে সম্পর্কে একটা প্রাককথন মতো করতে। এখানে সব তুখোড় তারকা বক্তা আছেন, চন্দ্রিল আছে, বিশ্বনাথ আছে, কুণাল আছে, পঙ্কজবাবু আছেন। এদের সবাইকে আপনারা টেলিভিশনের সুবাদে নিশ্চয়ই খুব ভালো করে চেনেন। অতএব এরা বলুক, এদের কথা শুনি, এই জন্যেই আমার এখানে আসা। দেখুন, এই যে বিষয় এরা ঠিক করেছেন, কার হাতে আছে ভরসার হাল, কর্পোরেট মিডিয়া না ডিজিটাল, এটা হচ্ছে আজকালকার টেলিভিশনের ছোঁয়াচে রোগ। আপনারা লক্ষ্য করে দেখবেন এইভাবে ছড়া কেটে গুরুতর বিষয়কে চটুল এবং লঘু করে দেওয়া এখন তাবড় টেলিভিশন চ্যানেলের রেওয়াজ। খুব সুদৃশ্য মঞ্চ তৈরি করে দারুণ জামা কাপড় পরে অ্যাঙ্কাররা সব বসে তারা হয়তো আলোচনা করতে চান একটা খুব জটিল গম্ভীর বিষয় নিয়ে, কিন্তু সেটাকে এমন মোড়কে ছড়ার মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছতে চান। আমি এটা কয়েকদিন দেখার পরে কিঞ্চিত বিরক্ত হয়েছিলাম এবং ভাবলাম কেন করে এরকম। দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে গোলমেলে থাকছে সেটা হচ্ছে, দেখুন, মিডিয়ার উপর ভরসা
আমি আমার জীবনের 43টা বসন্ত এই পেশায় কাটিয়ে দিয়েছি, কিন্তু আজকেই প্রথম শুনলাম যে মিডিয়াকে উপর কেউ ভরসা করতে চায়। মিডিয়া তো ভগবান নয়, মিডিয়া সদ্গুরুও নয়, রবিশঙ্করও নয়, সাই বাবা নয়। মিডিয়া হলো একেবারে সহজ কথায় বলতে গেলে একটা ব্যবসা। সেই ব্যবসার উপর আপনারা ভরসা করতে যাবেন কোন দুঃখে? আমার মনে হয় এই প্রত্যাশাটার মধ্যেই একটা গণ্ডগোল আছে এবং কোথাও একটা আত্মপ্রবঞ্চনাও আছে। আপনারা মিডিয়া দেখেন বা পড়েন বা শোনেন, তার উপরে ভরসা করেন বলে নয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যদি এই প্রশ্নটা করেন এবং সৎ জবাব চান, তাহলে দেখবেন আপনার কানে কানে কেউ একজন বলে দিচ্ছে যে আমি যেভাবে বিশ্বটাকে দেখতে চাই, আমার কাছে যে জিনিসটা লোকে বললে আমি শুনতে আমার খুব ভালো লাগে, আমি সেটাই শুনি, সেটাই পড়ি, সেটাই দেখি। একটা কাগজ জনপ্রিয় হয় বা হয় না, সে সত্যি কথা বলে বলে নয়। আপনি যেটাকে সত্যি বলে মনে করেন সেটা কে বলছে আপনারা খুঁজে নেন এবং সেটাকেই দেখতে পছন্দ করেন। সুতরাং ভরসা করার জায়গা মিডিয়া হতেই পারে না, পৃথিবীর কোনো দেশে হয়নি, ভারতবর্ষে তো নয়। তাহলে মিডিয়া করেটা কি? খুব সহজ করে বলতে গেলে আমরা উই আর ইন দ্য বিজনেস অফ কমিউনিকেশন। উই কমিউনিকেট। আমরা কি কমিউনিকেট করি? উই কমিউনিকেট নিউজ, অর্থাৎ কোথাও কোনো ঘটনা ঘটলে সেটা আপনাদের জানানো, হয় কাগজে লিখে, নয় টেলিভিশনে প্রচার করে, নয় ডিজিটালি আজকাল সব হচ্ছে। একটা সময় ছিল যখন খবরের কাগজের সম্পাদকদের বলা হতো থান্ডারার্স, অর্থাৎ গর্জন করে ফ্রম দ্য রুফটপ। তারপরে তৃতীয় যে কাজটা করি সেটা অবশ্য কিঞ্চিত হায়ার প্লেনের ব্যাপার, চন্দ্রিল অসাধারণ করবে। সেটা হচ্ছে উই অলসো রিপোর্ট আইডিয়াস। আইডিয়াস বলতে কি বোঝাচ্ছি? ধরুন একটা ট্রেন্ড, এমন একটা বিষয় হঠাৎ করে চলে এসেছে বা মানুষের চিত্ত জয় করেছে, সেটাকে ধরতে পারা এবং ধরার পরে সেটাকে ভাষায়, মানে সাধারণে বুঝবে এই ভাষায় সেটাকে প্রকাশ করা। যেমন ধরুন লন্ডনে যখন বিটলস আর মিনি স্কার্ট ডমিনেট করছে, টাইম ম্যাগাজিনের একটা কভার হয়েছিল লন্ডন ইজ সুইঙ্গিং। ভারতবর্ষে এই আইডিয়া রিপোর্টিংয়ের কাজটা প্রথম সর্বোত্তমভাবে শুরু করেছিল ইন্ডিয়া টুডে। যখন মাধুরী দীক্ষিত বলিউডের তখন একেবারে 1 নম্বর অ্যাক্ট্রেস, তিনি সম্বন্ধ করে বিয়ে করলেন, তখন একটা ইন্ডিয়া টুডের কভার স্টোরি হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারাইভস ইন বলিউড, কিংবা রাইজ অফ দ্য ইন্ডিয়ান মিডল ক্লাস। আরেকটা আমার মনে আছে, এটা হচ্ছে জার্নালিজম অ্যাট এ হায়ার প্লেন। আর এই প্রত্যেক তিনটে কাজই আমরা করি, উই অলসো এন্টারটেন। 3 নম্বর হচ্ছে আরেকটা বিভ্রাটের জায়গা, সেটা হচ্ছে কর্পোরেট মিডিয়া বলতে আপনারা কি বোঝাতে চাইছেন? কর্পোরেট মিডিয়া বলে কি কাউকে চিহ্নিত করা যায়? যদি আপনারা এটাই বোঝাতে চাইছেন যে সেই সব মিডিয়া যাদের মালিকদের মিডিয়া ছাড়া আরও
5 রকম ব্যবসা আছে তারা কর্পোরেট, আমার মনে হয় সেই সংজ্ঞাটা ঠিক হবে না। 2 নম্বর হচ্ছে, কিংবা ধরুন দক্ষিণে হিন্দু গ্রুপ, তারাও মিডিয়া ছাড়া তাদের আর কোনো ব্যবসা নেই, সেটা কি কর্পোরেট নয়? কর্পোরেট বলে কাউকে দাগিয়ে দিতে এইভাবে একটা বড় দাগে তাকে দাগিয়ে দেওয়া যায় না। আর তারপরেও বড় কথা হচ্ছে, কনফ্লিক্টটা ডিজিটালের সঙ্গে কর্পোরেটের হতে যাবে কেন? কনফ্লিক্টটা হচ্ছে কর্পোরেট মিডিয়াই তো ডিজিটাল স্পেসেও 95% জায়গা দখল করে আছে। ভারতবর্ষে ডিজিটাল মিডিয়ায় যারা সবচেয়ে বেশি, যাদের ভিউয়ার, লিসনার, রিডার, তারা প্রত্যেকেই কোনো না কোনো বড় কর্পোরেট সংস্থার সঙ্গেই যুক্ত। এতদিন তাদের ডিজিটাল উইং ছিল না, এখন ডিজিটাল উইং একটা হয়েছে, অ্যান্ড দে আর ভেরি মাচ পার্ট অফ দ্য কর্পোরেট মিডিয়া। সুতরাং কর্পোরেট মিডিয়ার উপর ভরসা করব না ডিজিটালের উপর ভরসা করব, এটার কোনো খুব একটা মানে হয় বলে আমার মনে হয় না। আর আপনারা যদি ডিজিটাল বলতে আমার মতো ভূষুণ্ডির কাক কিংবা চন্দ্রিলের মতো করোনাকালে চাকরি খোয়ানো সাংবাদিক, কিংবা রবিশ কুমারের মতো আদানি এনডিটিভি কিনে নেওয়ায় সেই প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য হওয়া, এরকম রোজ আপনারা পাবেন। আমাদের একটা, যেমন বৃন্দাবন, যেমন কাশী, একদা বিধবাদের একটা জায়গা ছিল, সেখানে গিয়েই তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন। আমরা যারা হয় পরিত্যক্ত কর্পোরেট মিডিয়া দ্বারা, কিংবা লাঞ্ছিত, কিংবা নিপীড়িত, কিংবা শোষিত, কিংবা বিতাড়িত, আমরা কিন্তু এই ডিজিটাল স্পেসে এখন ঘোরাফেরা করছি। কিন্তু আমরা বিশাল সমুদ্রে 2 ছটাক জল নয়। রবিশ কুমারই একমাত্র ভারতীয় সাংবাদিক হু ইজ নাও এ কাল্ট ফিগার, যার সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 70 লক্ষ। একটি লোকের কথা যদি 70 লক্ষ লোক শোনে, তাকে রাষ্ট্রও সমঝে চলতে বাধ্য। কিন্তু সেই সৌভাগ্য সকলে নিয়ে আসেনি। আর রবিশের এই কাল্ট ফিগার তৈরি হওয়ার পিছনেও অনেক ত্যাগ, অনেক লড়াই আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। এরাই তো ভগবান ভরসে বেঁচে আছে, এদের উপরে আবার ভরসা করে বেচারাদের উপর কি করবেন? ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ সুবন চট্টোপাধ্যায়কে। দক্ষিণের ফিল্মের নায়করা শত্রুপক্ষকে বেছে বেছে মারে, সুমনদা আজকে সেই পথে নিয়েছেন। অর্থাৎ যে শীর্ষক আলোচনার প্রত্যেকটা শব্দকে ধরে তিনি ফুৎকারে উড়িয়ে দিতে চেয়েছেন, কিন্তু খুব গভীর উদ্বেগ যা তিনি প্রকাশ করেছেন, তাকে সত্যি এত সহজে উড়িয়ে দেওয়া যায়? তার কথা শুনে আমাদের অনেকেরই মনে হতে পারে, অন্তত তিনি যে উদাহরণগুলো দিয়েছেন, যে ভদ্রলোকেরা খবরের কাগজ পড়ে না, খবর দেখে না। আবার এটাও তো ঠিক, অনেকে বিশ্বাস করেন যে ভদ্রলোকের ভোটে ভোট জেতা যায় না। সুতরাং সমীকরণটা কোন দিকে এগোচ্ছে? আমরা সকালবেলায় ধরুন কারোর সবুজ রঙে অ্যালার্জি, কারোর গেরুয়া রঙে অ্যালার্জি, বা কারোর লালে অ্যালার্জি, সকালবেলা তো আমরা সেই কাগজটা নিয়েই চায়ে চুমুক দিই, যেখানে যথেষ্ট পরিমাণে সেই রঙগুলোকে একেবারে মোক্ষম উপায় গালিগালাজ করা হচ্ছে, আনন্দ পাই। তাহলে কি শুধুই মিডিয়া ব্যবসা, নিছক ব্যবসা? দুধের ব্যবসাও তো ব্যবসা, ওষুধের ব্যবসাও তো ব্যবসা। তাহলে কি মিডিয়া সিরিয়াস ব্যবসা নয়? এসব অসংখ্য প্রশ্ন আসবে,
উত্তর দেবেন অবশ্যই আমাদের বক্তারা, আমি শুধু উস্কে দেব। সঞ্চালক হওয়ার সুবিধা হচ্ছে বিষয়ের গভীরে না গিয়ে শুধুমাত্র ভালো বক্তাদের হাজির করলেই অনেকাংশে দায় এড়ানো যায়। আর সঞ্চালকের বিপদ হচ্ছে এরপর কে বলবেন তা ঠিক করা। তার কারণ যারা বসে আছেন তারা বাংলার শ্রেষ্ঠ বক্তা। কেউ ভাবছেন একটু পরে বলবো, কেউ ভাবছেন মধ্যে বলবো। সুতরাং আমি সহজ উপায় নিয়ে নিয়েছি, আমি একেবারে ডান দিক ধরে চলবো। এবার ইন্দ্রাণী দত্ত, সাংবাদিক, ফ্রিল্যান্সার সাংবাদিক ইন্দ্রাণী দত্ত মহাশয়া। নমস্কার। এখানে যারা উপস্থিত আছেন তাদের আপনারা সবাই চেনেন, আমাকে সেভাবে চেনেন না। কিন্তু দেখুন, ওই 33% একটা বিল অনেক দিন ধরে আনা হচ্ছে। তো আজকে যদি আমি মেয়েদের মধ্যে থেকে না আসতাম তাহলে সেই একটা দোষে এই মানে দুষ্ট হতো। তো সেই দোষটা থেকে আমাকে যেমন সুযোগ দেওয়া হয়েছে, তেমনি উদ্যোক্তাদেরও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে মহিলাদের যে একটা অংশগ্রহণ, যার জন্য অনেক বছর ধরে লড়াই চলছে নির্বাচনে অংশীদারিত্বের, সেক্ষেত্রে সব জায়গায় থাকা উচিত। তাদের প্রতিনিধি হয়ে আমি যা বলবো সেটা আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। কিন্তু একটা সময় ছিল যখন ওই সাদা কালো কোনো চয়েস ছিল না, এমন কিছু এমন মিডিয়া, নির্দিষ্ট মিডিয়া আমাদের খোরাক জোগাতো, আমরা তাদের বিশ্বাস করতাম, বাধ্য হতাম। তারা কিন্তু এখনও আছেন। তাদের গায়ে একটা তকমা আছে, প্রসার ভারতী। তাদের ডিএ হয়, তাদের কি বলবো, তাদের নানান রকম মাইনার স্ল্যাব থাকে, নানান রকম কিছু থাকে কেন্দ্রীয় সরকারের হারে। তাদেরকে আপনারা কি দেখেন? কেন দেখেন না? কেন প্রশ্ন করেন না যে তাদের থাকার দরকারটা কি? কারণ আজকের যে ইস্যুটা, তারা কোন ভাগে পড়েন? তারা কর্পোরেট না সোশ্যাল না সরকারি? তাদেরকে মুক্ত করে দিয়ে প্রসার ভারতীর তকমা দিয়ে তাদের ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছিল। তারপরেও একটু ঘুরিয়ে দেখবেন আপনার টেলিভিশন রেডিওগুলো যে তারা কি করেন। তারা অনেক দিন ধরেই কিন্তু কেন্দ্রে যে সরকার থাকে তার দিকে হেলে পড়েছিলেন, এখন একেবারে অবনত হয়ে গেছেন। কিন্তু তাদের কিন্তু মায়না আছে, পেনশন আছে, ডিএ আছে, এমনকি 7 বছর পর পর যে স্ল্যাবটা বাড়ে সে ব্যাপার স্যাপারও আছে। তাদের নিরাপত্তা ভরপুর। তাদেরকে কেউ ধর্তব্যের মধ্যে ধরেন না। সুতরাং তাদের কথা বলে আমি এই সময় যে 8 মিনিট অনেকটা খরচা করলাম সেটা বোধহয় বেশি বলে ফেললাম। কিছু মনে করিয়ে দিলাম তারা কিন্তু আছেন। এবারে আপনাদের আমি দুটো সিনেমার কথা মনে করিয়ে দেব। সেই দুটো সিনেমা, একটা হচ্ছে নায়ক ছবি, হিন্দিতে হয়েছিল, অনিল কাপুর সাংবাদিক হয়েছিলেন। আর সাংবাদিকতা করতে গিয়ে মুখ্যমন্ত্রীর ইন্টারভিউ নিয়ে একদিনের মুখ্যমন্ত্রী হয়ে কি করেছিলেন। আরেকটা সিনেমা একটু কম প্রচলিত, আলিগড় ছবি। সেখানে একটা খুব মার্জিনাল সমস্যা নিয়ে রাজকুমার রাও একটা রিপোর্টারের ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে দেখিয়েছিলেন যে সত্যের জন্য কত দূর যাওয়া যায়, অর্থাৎ মার ধর খেয়ে সত্যটা। সেই প্রফেসর, আলিগড় ইউনিভার্সিটির প্রফেসরের যে প্রাইভেসি নিয়ে সমস্যা, তার প্রাইভেসির যে রাইট সেইটাকে এস্টাবলিশ করা, যেটা আমাদের একটা রাইটের মধ্যে এসে গেছে, সেইটাকে নিয়ে একজন রিপোর্টার কত দূর যেতে পারেন। এবার আসি দুটো সাক্ষাৎকার। ও দুটো ছিল সিনেমা, এবারে দুটো সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকার দুটো সিনেমার মতন করে তৈরি করা। কোন দুটো সাক্ষাৎকার? না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019-এর ইলেকশনের আগে একজন নায়কের কাছে সাক্ষাৎকার দিলেন। সন্ধেবেলা সমস্ত টেলিভিশন মিডিয়ায় ঝকঝকে সুন্দর একটা সবুজ লনে একদম স্ক্রিপ্টেড কতগুলো প্রশ্ন। কি করে তিনি আম খান, কত সুন্দর করে কিভাবে আমটা তিনি খান, এই ধরনের প্রশ্ন। আর একটা 2023-এর পঞ্চায়েত ইলেকশনের আগে আমাদের মুখ্যমন্ত্রী তার পছন্দের
সাংবাদিকের কাছে খুব গুটি গুটি একটা ইন্টারভিউ দিলেন। সেখানে দেখানো হলো যে পাবলিক ইন্টারভিউতে জানতে চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে এমন কিছু প্রশ্ন যেটা মুখ্যমন্ত্রী খুব স্বচ্ছন্দ, তার পছন্দের চ্যানেল, পছন্দের সাংবাদিক, তার কাছে পছন্দের ইস্যুগুলো তুলে সুন্দর করে দেওয়া হলো। তাতে কি হলো, টইটম্বুর ভোট আসলো 2019-এ 2023-এ, আপনি ঠকে গেলেন, মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর পারপাস সলভ হয়ে গেল। হতে পারে এটা পেইড ইন্টারভিউ, তাতে কার কি এসে যায়, কিন্তু মুশকিল হচ্ছে সাংবাদিকদের থেকে এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি আক্রান্ত হয়েছে আমরা জানি। কিন্তু 2015-এ এই কল্যাণীর মতন সুন্দর একটা শহর সল্টলেক 2015-এ, সেখানে শিক্ষিতের হার অনেক বেশি, এই কল্যাণীর মতোই খুব সুন্দর সাজানো গোছানো মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তের জায়গা। সেখানে একটা পৌরসভা ইলেকশনে 22 জন সাংবাদিক রক্ত ঝরিয়েছিল ওই রকম একটা সফিস্টিকেটেড শহরে 2 ঘন্টায়। তাতে কার কি এসে গেল, কার কি এসে গেছিল? আবারও বলি, যখন সংখ্যাগরিষ্ঠের দম্ভ নিয়ে কোনো সরকার, কোনো শাসক নিজের পাপটা আপনার ঘাড়ে দেয়, যখন বলে যে মা মাটি মানুষের, কিংবা সবকা সাথ সবকা বিকাশের একটা দম্ভে আমি যা কিছু করার লাইসেন্স পাচ্ছি, যে লাইসেন্সটা আমাকে রিনিউ শুধু করতে হবে, অর্থাৎ বছরভর, আগামী 36 বছর আমিই থাকবো, আমি বা আমার বংশের কেউ থাকবে, তার দায়টা শুধু মিডিয়া রক্ত ঝরিয়ে দেখিয়ে দিলেও যখন থাকে না, তার উপযুক্ত প্রমাণ ছিল ঝালদা পৌরসভা। ঝালদা পৌরসভায় একটা গোলমেলে ব্যাপার ঘটেছিল, অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এমপি থেকে পঞ্চায়েত থেকে সব জায়গায় ভরপুর পেয়েও ওই পৌরসভাটাকে কিছুতেই কবজা করতে পারছিল না শাসক। বারবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঘুরেও পাচ্ছিল না। তাতে প্রাণ ঝরল সেখানকার প্রার্থী, সেখানকার সাক্ষী, সব কিছু। তবুও সেই শাসক যখন একের পর এক অন্যায় করে যখন বলতেই থাকে যে আশীর্বাদ আমার মামাটি মানুষের আমার দিকে, তখন কি মনে হয় না যে সাংবাদিক যথেষ্ট দেখিয়েও আপনাকে ঘুম ভাঙাতে পারছে না? ঘুম ভাঙাতে পারছে না বলে ওই দম্ভের পাপটা আপনার ঘাড়ে দিচ্ছে। ওই দম্ভের পাপটা 36 বছর আগামী তারাই শাসন করবে বলছে। তখন সাংবাদিক হয় অসহায়। আসলে হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, কর্ণাটক, ব্যাঙ্গালোর সব কিছু, কেরালা পাল্টে দিতে পারে, রাজস্থান পাল্টে দিতে পারে, পশ্চিমবঙ্গ 34, 42, 36, 12, 14 থেকেই যায়। কেন, কিসের জন্য? পশ্চিমবঙ্গের সাংবাদিকরা আর কত দেখাবে, আর কত না দেখিয়ে সুন্দরবনের বাঘ দেখাবে, দার্জিলিংয়ের কমলা লেবু দেখাবে, কিছু কিছু চ্যানেল দেখায় বটে, কিন্তু এই দেখিয়ে কি কারোর ঘুম ভাঙাতে পারে? ওই আলিগড়ের সেই ছেলেটির মতন, কিংবা নায়কের সেই অনিল কাপুরের মতন। কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়। আজকের সোশ্যাল মিডিয়ার পূর্ণপ্রসূন বাজপেয়ী বলুন, সুমনদা যতই তাদের ছোট করুন, রবিশ কুমার বলুন, কিংবা ওই কাপ্পানকে বলুন, কিংবা প্রবীণ পুরকায়স্থ ইউএপিএ মামলায় ধরা পড়লেই বলুন, তাদেরকে আমরা খুঁজে খুঁজে বার করি। কেন না, ওই নানান রকম যা কিছু আছে তার মধ্যে থেকে কোথায় সচেতনভাবে আমাকে সচেতন করছে কোন সাংবাদিক, সেটা হতে পারে কোটি কোটি ভিউ, হতে পারে 24 ভিউ, কিন্তু আমরা কিন্তু খুঁজি, সচেতন মানুষ খুঁজি। আর খুঁজি বলেই আমার 62 সালের একটা ছায়াছবিকে মনে পড়ছে, সেটা হচ্ছে দাদা ঠাকুর। আচ্ছা বলুন তো, দাদা ঠাকুরের হাতে সোশ্যাল মিডিয়া ছিল না, কর্পোরেট মিডিয়া ছিল? তার সেই জঙ্গিপুর বার্তা, কিংবা সেটা যখন ব্রিটিশ বা লোকাল জমিদাররা বন্ধ করে দেয় তখন আবার বিদূষক বেরোয়। এই যে স্পিরিট, এই স্পিরিটটা বোধহয় সাংবাদিকতার শেষ কথা, যাতে সুমনদা তার অনেক অভিজ্ঞতা নিয়ে অনেক কথা বলে গেলেন, আমাদের পোড় খাওয়া সাংবাদিক। কিন্তু আমি মনে করি যে পাবলিকের বোধহয় কোথাও একটা দায় আছে, যে সাংবাদিকরা তার জীবন পুড়িয়ে দেখানোর পরও আমরা তাদের কি সহজ বা কঠিন যাই বলুন খুব ওয়েট দিয়ে দেখে আমাদের ভোট
যেটা ডেমোক্রেসির ফোর্থ পিলার হিসেবে মিডিয়াকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা খুব সচেতনভাবে কি ভোটটা দিই, নাকি অবশ্যই। ভোটটা দেওয়ার সময় ওই খুব লোকাল ইস্যু, খুব লোকাল স্বাচ্ছন্দ্য সেটাই মনে করি, আর না হলে ফোর্থ পিলার হিসেবে আমাদের বেঁচে থাকার ধন্যবাদ, কোনো মানে ইন্দ্রাণী। হয় না। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। তবে আমি একটা কথা বলি, ইন্দ্রাণীদি অসাধারণ চাঁচাছোলা ভাষায় কথা বললেন। সত্যি তো, একজন সাংবাদিক সে একা লড়ে যাবে, সাহসিকতার সঙ্গে লড়ে যাবে। সুমন চট্টোপাধ্যায় তাদের নাম বললেন, সুমনদা বললেন রাবিশ কুমারের নাম, এবং আরও অন্যান্যদের নাম বললেন। ইন্দ্রাণীদির কথায় কোথাও যেন মনে হলো যে সুমনদা তাদের ছোট করেছেন, বরং আমার তো এবং আমার মনে হয় বরং সুমনদা তাদের মহামান্বিত করেছেন। এবং ইন্দ্রাণীদির কথায় কোথাও এই সাংবাদিকদের লড়াইয়ের পেছনে মানুষ কি থাকবে না, আমাদের কি দায় নেই? যখন একটা মানুষ লড়ছে অসত্যের মুখোমুখি সত্যের সপক্ষে, তখন মানুষ কি থাকবে না তার পাশে সে দাঁড়ানোর? অর্থাৎ একদিকে সৎ সাংবাদিকতায় ভরসা, অন্যদিকে সাংবাদিকেরও ভরসা থাকুক, অন্তত ভরসা যোগাক সাধারণ মানুষ। খুব সুন্দর সহজ সরল ভাষায়, আটপৌরে ভাষায় 33% পাপ থেকে আমাদের শুধু তিনি মুক্তি দেননি, তিনি খুব সুন্দরভাবে আলপনা আঁকলেন। সে আলপনা বিতর্কের নয়, আলোচনার। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি আজকের অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ায় যে কোনো নেগেটিভ খবর, যে কোনো নেতিবাচক খবরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম হচ্ছে জওহরলাল নেহরু এবং বি.আর. আম্বেদকর। আমাদের দণ্ডমুন্ডের যে কর্তারা এই ডিজিটাল মিডিয়াকে নিজেদের শাসনের মধ্যে আনবে, একটা ক্রিটিক্যাল মাস এবং একটা ওপেন মাইন্ড যদি আপনার না থাকে, তাহলে কিন্তু মিডিয়ার দাসত্ব থেকে মানুষ বা নাগরিকের দাসত্ব আমার কাছে ভয়ের অনেক কারণ। আমি দুটো মিডিয়াকেই ধন্যবাদ দেব। এই এজেন্ডা সেটিং আগে আমরা জানতাম এটা হচ্ছে কর্পোরেট মিডিয়ার কাজ। নিউজ